চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। বাংলার বুকে মির্জাফরের মতো মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদের সাথে মির্জাফরি করেছে, গাদ্দারি করেছে, নিমকহারামি করেছে। আজকে এই মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তুমি তো কংগ্রেস ছিলে, কংগ্রেসের সাথে গাদ্দারি করে তুমি তৃণমূল দল তৈরি করেছিলে। যখন তুমি তৃণমূল দলটা তৈরি করলে, যখন তুমি নির্বাচন কমিশনের কাছে কোনো সিম্বল পাচ্ছ না, তুমি তখন অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এলো। অটল বিহারী বাজপেয়ী তোমার ওই টালির ঘরে যখন ঢুকলো, অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বলল, আজ থেকে তুমি আমার বাপ। অটল বিহারী বলল, তুমি আমার বিটি বটে। সেদিনকে অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে কি হলো? বাপ বলল, বাজপেয়ী বলল, আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল চিহ্ন নিয়ে বাংলার বুকে প্রথম বিজেপির সাথে একসাথে ঝান্ডা বেঁধে একসাথে প্রচার করে সেদিনকে তুমি ইলেকশন লড়েছিলে। 11টা সাংসদ এখান থেকে বাংলার বুকে জিতেছিল। প্রথম পদ্ম ফুল ফুটলো, তপন শিকদার জিতলো, জুলু মুখার্জি জিতলো কৃষ্ণনগরে, 2টো সাংসদ জিতল বিজেপির, 9টা সাংসদ জিতেছিল তৃণমূলের। প্রথম বিজেপির পদ্ম ফুল ফুটিয়ে দিলে। সেদিনকে এই ভারতীয় জনতা পার্টি ওই তপন শিকদারকে কি করেছিল? রাষ্ট্রমন্ত্রী কে ছিল, টেলিফোন রাষ্ট্রমন্ত্রী কে ছিল। তারপরে তুমি কি করেছিলে? তারপরে বিজেপি কি করলো? জুলু মুখার্জিকে রাষ্ট্রমন্ত্রী করলো। তোমাকে ভারতীয় জনতা পার্টি তোমাকে করলো রেলমন্ত্রী। কিছুদিন পরে রেলমন্ত্রী থাকাকালীন তুমি কি করলে? এনআরসি করতে হবে, সিএ করতে হবে, তালকা.com বলে তুমি ইস্তফা দিলে। তারপরে হলে তুমি কি? দপ্তরবিহীন মন্ত্রী। তারপরে হলে কয়লা মন্ত্রী। আজকে সেই বিজেপির সাথে গাদ্দারি করলে। এখন তো তুমি ইন্ডি জোট করেছিলে বিজেপিকে হারানোর জন্য, INDA নামটা রেখেছিলে তুমি। সেই ইন্ডি জোটের সাথেও তুমি গাদ্দারি করলে। তাই গাদ্দার যদি থাকে বাংলার বুকে, সেটা গাদ্দার প্রথম প্রসারিত করেছে এই মমতা ব্যানার্জির দল। উনি বিজেপির সাথে গাদ্দারি করেছে, তৃণমূলের কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে, INDA এর সাথে গাদ্দারি করেছে। তাই যে গাদ্দার যে আম খায় তার আমের ঢেকুর ওঠে। শাহজাহানের যে অবস্থা হয়েছে, ভূপতিনগরে যারা হামলা করেছে তাদেরও সেই অবস্থা হবে, খালি ইন্তেজার করুন। উনি কার্বলিক অ্যাসিড নিয়ে ঘুরুক, খাড়া নিয়ে ঘুরুক, যা খুশি নিয়ে ঘুরুক, এটুকু জানবেন যে ওখানে বাগেরে বাচ্চা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারকের আসনে বসে ইডি সিবিআইয়ের মাধ্যম দিয়ে আজকে বাংলার বুকে যে চোরগুলো ধরা পড়েছে, শিক্ষা দপ্তরের যে চুরি হয়েছিল, মেধা চুরি হয়েছিল, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরেছিল বলি আজকে ওদের শিক্ষামন্ত্রী জেলে। ওদের আজকে টাকা গোনার জন্য এত মেশিন আনতে হলো। আজকে যত শিক্ষা দপ্তরের চোরগুলো ধরা পড়েছে, এখনো বলছি যে তখন এই ইডি সিবিআই বিরুদ্ধে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই ব্যক্তিটি যিনি তৃণমূলের হয়ে ব্যাট করছে, ওখানে প্রার্থী হয়েছে, তিনি অনেক তির্যক মন্তব্য করেছে। এই তির্যক মন্তব্য আর কার্বলিক অ্যাসিড নিয়ে ঘোরা লোকটিকে ওই তমলুকের মানুষ এমন জব্দ করে দেবে যে তৃণমূলের যতগুলো 42 জনের প্রার্থীর মধ্যে সব থেকে কম ভোট ওই তমলুকের তৃণমূলের প্রার্থীতে পাবে। বলছি এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল, কথা বলবো এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস। দেখুন, আজকে যে ভূপতিনগরে এনআইএ যে ধরতে গেছিল, এটা আমাদের মহামান্য হাইকোর্টে 2023 সালে
যে রায় বেরিয়েছিল, যে মামলাটা করেছিল লিগ্যাল লিঙ্কের অ্যাডভোকেট অনিন্দ্য সুন্দর দাস, পিএলআই মামলা হয়েছিল, সেই মামলায় পিটিশনার ছিল আমাদের অ্যাডভোকেট, এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে ভূপতিনগরে অ্যারেস্টের জন্য বা তদন্তের জন্য বা যে কোনো কারণের জন্য সেখানে গেছিল। এখন সেখানে আজকে মমতা ব্যানার্জির দল যেখানেই এনআইএ, ইডি, সিবিআই যাচ্ছে সেখানেই তাদের লোকেরা হামলা করছে। আর শাহজাহানকে হামলা করলো, তাকে মারধর বা বিভিন্নভাবে তাদের অত্যাচার করলো। সেখানে আজকে মাথার ওপরে যারা ছিল, অর্থাৎ দিদিমণি বা তার ভাইপো, এই যে খুল্লায় যে ইডি সিবিআইয়ের ওপর বা এনআইএর ওপর হামলা করার প্ররোচনা দিচ্ছে, এর প্রতিশ্রুতি ফল কিন্তু ভুগছে যারা করছে তারা। এরা কিন্তু ডিম খাচ্ছে দারোগাবাবু ঠান্ডা করে বসে। আজকে যে ভূপতিনগরে, সেটাও কিন্তু কোনো পার্টির নির্দেশে হয়নি, না বিজেপির নির্দেশে হয়েছে, না স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে, না শুভেন্দুর নির্দেশে হয়েছে, না সুকান্ত মজুমদারের নির্দেশ হয়েছে। এটা মহামান্য আদালতে অ্যাডভোকেট অনিন্দ্য লেটমি সেই তদন্তে গেলে আজকে সেখানে তাদের প্রতি যদি হামলা হয়, তাদের প্রতি যদি অত্যাচার হয়, তাহলে চোরেরা খোলা থাকবে, যা খুশি করবে, এনআইএ বা ইডি সিবিআই কিছু করতে পারবে না। যখন এনআইএ টিম যায়, কোনো ব্যক্তি যায় না, একটা সংস্থার বিভিন্ন প্রতিনিধি যায়। আজকে যে এই পশ্চিমবাংলার পুলিশগুলো রাত্রির বেলায় বাড়িতে গিয়ে খটখটায়, আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে রাত্রিবেলায় খটখটানো হয়েছিল। আমার বাড়িতেই তো মেয়েরা ছিল, আমার পাশের বাড়িতে সেখানেও তো মেয়েরা ছিল। কেন উনার লোকেরা বিনা দোষে বিনা পৌঁছানোতে দরজায় গিয়ে খটখটায়? অর্থাৎ উনার পুলিশ গেলে রাত্রি 12টায় গেলে তখন শ্লীলতাহানির কেস খায় না। আজকে এনআইএ চোর ধরতে গেছে, রাত 12টা হোক, 1টা হোক, সকাল হোক, যখন খুশি যাবার অধিকার আছে। তোমার যদি এত হিম্মত থাকে তা এনআইএটাকে আটকাও। দেখি, তুমি তো বলেছো সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট যাও, জার্মানের কোর্টে যাও, আর হাইকোর্টে যাও, সেখানে লাত খাবে, সুরসুর করে ন্যায় গুটিয়ে পালাতে বাধ্য হবে এই মমতা ব্যানার্জি। 3.5 বছরের আসামি, জেলখাটা আসামি, যে লোকটা প্রথম মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, যে বলেছিল 7,000 টাকা সব কালীঘাটে আছে, এখন তৃণমূলের পা চাটছে। এই পা চাটতে এই কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত কি কথা বললো। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর ছাদ্য করে দিল, নয়না বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর ছাদ্য করে দিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোন করলো, অমনি সুশ্রুরে তার বাড়িতে গেল, চা খেলো, জল ভরার সন্দেশ খেলো, আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত তুলে হাঁটছে। এই লোকটিকে টিভিতে যখনই মুখ খোলে আর তত তৃণমূলের ভোট কমে। মানুষ এখন ওই মুখটা দেখা মাত্রই টিভির চ্যানেল ঘুরিয়ে দেয়। এর কথা মানুষ কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, ছুটিয়ে নিয়ে তো বাড়াবে, কারণ সিংহ ছোটে আর হরিণ কি করে? হরিণ ছুটে কেন? বাঁচার জন্য। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতটা ছুটবে তার 3 গুণ ওকে ছুটতে হবে। কেন না, হরিণ যেমন নিজের জীবন বাঁচানোর জন্য ঠান্ডা জায়গা খোঁজে, যেমন ওদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে মেয়েদের পাল্লুতে লুকাতে হয়েছিল দিল্লির পুলিশের ভয়ে, সেরকম ওকেও মেয়েদের পাল্লুতে লুকাতে হবে এই দেবাংশুকে। আরে কার কথা বলছেন? হ্যাঁ, মহিলামূত্র, হ্যাঁ, এই চোরকে বলছেন, যাকে কিছুদিন আগে সাংসদ থেকে তাড়িয়ে দিয়েছে, যাকে কিছুদিন আগে এথিক্স কমিটির সুপার এসে ওকে লাত মেরেছে সংসদ ভবন থেকে। যে মেয়েটি কৃষ্ণনগর থেকে জিতেছিল, কৃষ্ণনগরের মানুষের কথা না বলে, কৃষ্ণনগরের মা বোনদের কথা না বলে, কৃষ্ণনগরের মানুষের যন্ত্রণাটাকে না তুলে, এক কোম্পানির টাকা নিয়ে
আরেক কোম্পানির বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক, উৎকোচ নিয়ে ভারতের সার্বভৌমত্ব যে আছে এবং যে সাংসদদের পাসওয়ার্ড দেওয়া হয় সেই পাসওয়ার্ড ভারতের বাইরে পাচার করেছিল। এই রকম একটা দেশ বিরোধী সাংসদের সাথে প্রথম ধুবুলিয়াতে মমতা ব্যানার্জি প্রথম চোরের হয়ে সভা করে দিল। অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল আমি চোরেদের সাথী। তাই বাংলার মানুষ এই চোরেদের রাখবে না। এই মৌমত্রকে আজকে যে একটা আঙুল দেখাচ্ছে সাংবাদিকদেরকে, এই সাংবাদিকদেরকে একটা আঙুলের জবাব ওই কৃষ্ণনগরের মানুষ থাপ্পড় দিয়ে, ইটের জবাব পাথরে দিয়ে ঝেঁটিয়ে মা বোনেদের ওরাকে বিদায় করে দেবে এবারে ওই কৃষ্ণনগরের মানুষ। আজকে যে চিৎকার করে বলেছিল যে আমি বাঘের বাচ্চার মতো সে লড়াই দেবে, কালীঘাটে পাঠিয়ে দেবে অভিষেক ব্যানার্জিকে, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত দেখতে পেলাম কি নওশাদ সিদ্দিকী দাঁড়ালো না। ও বলল পার্টি চাইনি তাই আমি হইনি। ঠিক যেমন জ্যোতি বসুকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েছিল, ভারতবর্ষের সমস্ত দলগুলো বলেছিল জ্যোতি বোস প্রধানমন্ত্রী হোক, কিন্তু ওদের পলিট ব্যুরো জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। এটা বলছে ঐতিহাসিক ভুল। ঠিক সেই রকম ভাবে আজকে নওশাদ সিদ্দিকী যে বাঘের মতো আওয়াজ করেছিল, এই বাঘের মতো আওয়াজের ফলে মুসলমানরা, সনাতনীরা অনেকে বিশ্বাস করেছিল যে অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে এবং অভিষেক ব্যানার্জিকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবে, আর নওশাদ সিদ্দিকী যাবে সংসদ ভবনে, সেখানে অনেক মুসলমানের কথা বলবে, হিন্দুর কথা বলবে, পেছিয়ে পড়া মানুষের কথা বলবে। কিন্তু আলটিমেট আমরা দেখতে পেলাম কি বাঘের গর্জন রইল, সব ঠিক হলো, কিন্তু এখন মানুষ সেই বিশ্বাসটা ভেঙে গেল, মুসলমানদের বিশ্বাসটা খান খান হয়ে গেল, সনাতনীদের যারা ডায়মন্ড হারবারের বাসিন্দা তাদের বুকের আত্মাটা খান খান হয়ে গেল, নওশাদ সিদ্দিকীর প্রতি বিশ্বাসটা খান খান হয়ে গেল। এখন নওশাদ সিদ্দিকী হয়ে গেল গাদ্দার। এখন নওশাদ সিদ্দিকীকে বলছে বাঘ না, বাঘের ছাল পরে উনি ছিলেন। 2021 সালে আঁকড়া দেখুন, শুধুমাত্র 5 to 7 হিন্দু ভোট পেয়েছে, বাকি 100% মুসলমানরা ওনাকে দোয়া করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। 100% মুসলমানদেরকে কি করে ভোট পেল? এই 5 গোলাম তোহা সিদ্দিকী, টিপু সুলতানের মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম, তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জলসা করে কি বললো, চাচারা, চাচিরা, নানারা, নানিরা, বুবুরা, খালারা, তোমরা মুসলমানরা এবারে মমতা ব্যানার্জিকে ভোট দাও, তা নাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমানদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, মুসলমানদেরকে পাঠিয়ে দেবে বাংলাদেশ, মুসলমানদেরকে পাঠিয়ে দেবে পাকিস্তান, মুসলমানদেরকে পাঠিয়ে দেবে আফগানিস্তান। মুসলমানরা তখন ভয় পেয়ে গেল এনআরসি এর নাম করে। আজকে সেই জায়গাতে মুসলমানরা 100% ভোট দিল। 100% ভোট দিয়েতে আজকে মমতা ব্যানার্জি কি করলো? সেই মুসলমানরা 1.5% বামপন্থী আমলের চাকরি, আজও মুসলমানদের চাকরি নেই। আজও বাংলার মুসলমানদেরকে খেতে খেতে যেতে হয়, মা বোন সদ্য বিবাহিত বউকে রেখে তাকে চলে যেতে হয় ওই মোদির রাজত্বে বিহারে, সেখানে রাজস্থানে, গুজরাটে মা বোনের বুকে ভাত দেবার জন্য, তাদের মুখে ভাত দেবার জন্য। আজকে বাংলার বুকে লক্ষ লক্ষ বেকার। আজকে তারপরে উনি কি করছেন? লক্ষ্মী ভান্ডার মায়েকে দিচ্ছে, 500 থেকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কিন্তু তার বুকের উপরে তার ছেলেটা বসে আছে বেকারত্বের জ্বালায়। আজকে তার মুখে বড় বড় কথা। আজকে যে ওনার লোকেরা চুরি করেছে, চাকরি চুরি, রেশন চুরি, রাস্তা চুরি, 100 দিনের কাজের চুরি, সমস্ত জায়গাটা চুরি করেছে। মুসলমানদেরকে বলেছে চুরি করো, আর পেছন থেকে বলছে আমি আছি। তারপরে চুরি করে যখন ধরা পড়ে যাচ্ছে তখন বলছে আমি নেই। আজকে শাহজাহানকে চুরি করার ক্ষমতাটা দিয়েছিল কে? এই মমতা ব্যানার্জি। আরাবুলকে ক্ষমতা দিয়েছিল কে? এই মমতা ব্যানার্জি। আজকে অনুব্রতকে গরু পাচারকারী ক্ষমতা দিয়েছিল কে? এই মমতা ব্যানার্জির দল। আজকে চোরদেরকে বলছে চুরি করো, আর গেস্তকে বলো সাবধান, ऐसा दिन नहीं चलेगा।